আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের এখনকার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদ ও তার বিস্তারিত। আমেরিকার বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা, ইরানে বৃহৎ সামরিক মহড়া শুরু। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ১৯ পাকিস্তানি সেনা। ইসরায়েলি বিমান হামলায় প্রাণে রক্ষা পেয়ে যা বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। ডোনাল্ড ট্রাম্প ও মাস্কের বন্ধুত্বে চিড়, অভিবাসন নীতি নিয়ে দ্বন্দ্ব তুঙ্গে। এবং সর্বশেষ থাকছে আজারবাইজানের বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন। আজারবাইজানের বিমান বিধ্বস্ত হয়েছে, যাতে করে রাশিয়ার দিকেই আঙ্গুল তুলেছে পশ্চিমা বিশ্ব এবং অবশেষে ক্ষমা চাইলেন পুতিন। তাহলে কি এটা সত্য যে পুতিনের অর্থাৎ রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতেই আজারবাইজানের বিমান বিধ্বস্ত হয়েছে? আপনারা কি মনে করেন অবশ্যই সেটা কমেন্টসে লিখে জানাবেন। আর তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও আজারবাইজানের বিমান বিধ্বস্ত হওয়া নিয়ে বিস্তারিত থাকছে ভিডিও শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। আমেরিকার বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা, ইরানের বৃহৎ সামরিক মহড়া শুরু। ইয়েমেনের জনগণ গাজায় জনগণের সমর্থনে এবং অব্যাহত প্রতিরোধের প্রতি সমর্থন দিয়ে রাজধানী সানায় ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে। শুক্রবার ইয়েমেনের নাগরিকরা আবারও গাজার প্রতি সীমাহীন সমর্থন এবং গাজার জন্য কোনো রেড লাইন নেই শিরোনামে এই বৃহৎ আকারের বিক্ষোভে অংশ নেয়। তারা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেওয়ায় এর পাশাপাশি দখলদার ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ব্রিটেনের বিভিন্ন শহরে জনগণ ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরুদ্ধেও বিক্ষোভ প্রদর্শন করে আসছে। এবার তারা গাজার পরিস্থিতির ব্যাপারে ব্রিটেন সরকারের উদাসীনতার বিরুদ্ধে বিভিন্ন প্রতীক ব্যবহার করে প্রতিবাদ জানিয়েছে। ২০২৪ সালের শেষ শুক্রবার অনুষ্ঠিত এই প্রতিবাদ আন্দোলনে ব্রাইটন শহরের একটি প্রধান রাস্তায় পাশে কয়েক ডজন বাড়ির জানালা থেকে ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করা হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিয়ং ঘোষণা করেছেন যে বিদেশি নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় চীনের অভ্যন্তরে 7টি আমেরিকান, কানাডিয়ান এবং অস্ট্রেলিয়ান সামরিক কোম্পানি এবং তাদের সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং অন্যান্য সম্পদ জব্দ করা হবে এবং চীনের সমস্ত সংস্থা ও ব্যক্তিদের এই সংস্থাগুলোর সাথে লেনদেন, সহযোগিতা কিংবা অন্যান্য কার্যক্রম চালানো থেকে বিরত রাখা হবে। চ্যান্সেলর ওলাফ শোলৎজের কোয়ালিশন সরকারের পতনের পর জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইমার এর শুক্রবার পার্লামেন্ট ভেঙে দিয়ে 23শে ফেব্রুয়ারি নতুন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন। ফিলিস্তিনি সূত্র শুক্রবার জানিয়েছে যে আল আকসা মসজিদে জুম্মার নামাজের জন্য কমপক্ষে 40,000 ফিলিস্তিনি উপস্থিত ছিলেন। অধিকৃত বাইতুল মোকাদ্দাস এবং বিভিন্ন পশ্চিম তীরের অন্যান্য এলাকা এবং 1948 সালের অধিকৃত অঞ্চল থেকে ফিলিস্তিনিরা জুম্মার নামাজ পড়ার জন্য আল আকসা মসজিদে সমবেত হন। ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ তার দেশের বিরুদ্ধে শত্রুদের মনস্তান্ত্রিক যুদ্ধে মিথ্যাচারের কথা উল্লেখ করে বলেছেন, শনিবার থেকে শুরু হওয়া একের পর এক মহড়া চালানোর মাধ্যমে শত্রুরা ইরানের শক্তি প্রত্যক্ষ করবে। মালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে যে মরক্কোর উপকূলের কাছে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবির ফলে এই দেশের 25 জন নাগরিক সহ কমপক্ষে 69 জন মারা গেছে। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র এবং কৌশলগত যোগাযোগের সমন্বয়কারী জন কির্বি সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে ওয়াশিংটন যে প্রাথমিক ইঙ্গিতগুলো পেয়েছে তা থেকে বোঝা যায় যে এই সপ্তাহে কাজাকিস্তানে বিধ্বস্ত হওয়া আজারবাইজান প্রজাতন্ত্রের বিমানটি সম্ভবত রাশিয়ান বিমান প্রতিরক্ষা শক্তি গুলি করে ভূপাতিত করেছে। শুক্রবার ইসলামাবাদ, লাহোর, করাচি, মুলতান, হায়দ্রাবাদ, এশকারদু, পারচিনার, মুজাফফরাবাদ, ঝাং এবং কোয়েটা শহরে হাজার হাজার রাজনৈতিক কর্মী, ধর্মীয় গোষ্ঠী এবং শিয়া সম্প্রদায়ের লোকজন পারচিনারে শিয়া জনগোষ্ঠীর উপর সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে। তারা পারচেনার
শিয়াদের সাথে সংহতি প্রকাশ করেছেন। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ১৯ পাকিস্তানি সেনা। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে উভয় দেশের শান্তিরক্ষীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৯ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। পূর্ব আফগানিস্তানের খোস্ত ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় এই সংঘর্ষ এখনও চলছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি সূত্রের বরাতে দেশটির সংবাদ মাধ্যম তোলা নিউজ এই খবর জানিয়েছে। শনিবার চীনা বার্তা সংস্থা সিনহুয়া এই খবর দিয়েছে। চলতি সপ্তাহে আফগানিস্তানের মূল ভূখণ্ডে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর দুদেশের এই সীমান্তবর্তী এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খোস্ত প্রদেশের আলিশির জেলার বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন দিয়েছে আফগান সীমান্ত বাহিনী। একই সঙ্গে পাকতিয়া প্রদেশের ডান্ড-ই-পাতান জেলায় দুটি পাকিস্তানি পোস্ট দখলে নিয়েছে তারা। প্রতিরক্ষা সূত্রটি আরও জানায়, ডান্ড-ই-পাতান জেলায় পাকিস্তানি সেনাদের নিক্ষেপ করা মর্টার শেলের আঘাতে আফগানিস্তানের ৩ বেসামরিক প্রাণ হারিয়েছে। গত সপ্তাহে পাকিস্তানে একটি সন্ত্রাসী হামলার পর মঙ্গলবার অর্থাৎ ২৪শে ডিসেম্বর রাতে আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের বারমাল জেলায় ৪টি স্থানে বোমা হামলা চালায় পাকিস্তানি বাহিনী। তালেবান সরকারের একজন মুখপাত্র জানিয়েছে, ওই হামলায় অন্তত ৪৬ জন নিহত এবং আরও ৬ জন আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। আফগান ভূখণ্ডে পাকিস্তানের সবশেষ হামলাকে বর্বর ও স্পষ্ট আগ্রাসন হিসাবে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে দেশটিকে কড়া জবাব দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে কাবুল। ইসরায়েলি বিমান হামলায় প্রাণের রক্ষা পেয়ে যা বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। ইয়েমেনের রাজধানী সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার WHO প্রধান ডক্টর তেদ্রোস আধানম গেব্রেয়েসুস। বৃহস্পতিবার এই হামলার সময় তিনি বিমানবন্দরে প্রস্থান লাউঞ্জে অবস্থান করছিলেন। ডক্টর তেদ্রোস জানান, বিমানবন্দরে 4টি বিস্ফোরণ ঘটে, যার একটি মাত্র কয়েক মিটার দূরে আঘাত হানে। তিনি বলেন, আমি নিশ্চিত ছিলাম না যে বাঁচব, এতটাই কাছে বিস্ফোরণ হয়েছিল। সামান্য ভুল হলে হয়তো সরাসরি আঘাত পেতাম। বিস্ফোরণের পরপরই আতঙ্কিত যাত্রীরা বিশৃঙ্খল অবস্থায় দৌড়াতে থাকে। হামলার সময় ডক্টর তেদ্রোস ও তার সহকর্মীরা প্রায় 1 ঘন্টা বিমানবন্দরে আটকা থাকেন। হামলায় ক্ষেপণাস্ত্রের টুকরো চারিদিকে পড়েছিল এবং ড্রোনের শব্দে তাদের উদ্বেগ আরও বাড়িয়ে তোলে। তিনি বলেন, কোনো আশ্রয় ছিল না, আমরা শুধু বসে অপেক্ষা করছিলাম যে কোনো কিছু হতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার পরে বলেন, হুতিদের বিরুদ্ধে আমার অভিযান কেবল শুরু হয়েছে। হামলায় বিমানবন্দরে 3 জন নিহত এবং 40 জন আহত হয়েছে। হোদাইদা শহরেও আরও 3 জন প্রাণ হারান। ডক্টর তেদ্রোস জানান, তারা জানতেন এই সফর ঝুঁকিপূর্ণ, তবে জাতিসংঘ কর্মী ও কূটনৈতিক মিশনে আটকে থাকা সদস্যদের মুক্তি নিশ্চিত করতে তিনি এই ঝুঁকি নিয়েছিলেন। তিনি বলেন, বেসামরিক স্থাপনাগুলো সুরক্ষা থাকা উচিত, সেখানে আমি থাকি বা না থাকি। তিনি আরও যোগ করেন, এটা আমাকে বোঝার সুযোগ দিয়েছে যারা প্রতিদিন এমন পরিস্থিতি মোকাবেলা করে তারা কি অনুভব করে। ডক্টর তেদ্রোস বিশ্ব নেতাদের প্রতি শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, আমাদের পৃথিবী খুবই বিপজ্জনক অবস্থায় আছে। ডোনাল্ড ট্রাম্প ও মার্কসের বন্ধুত্বে চির, অভিবাসন নীতি নিয়ে দ্বন্দ্ব তুঙ্গে। ডোনাল্ড ট্রাম্প মসনদে বসতে চলেছে নতুন বছরের শুরুতেই। সেই নতুন প্রশাসনে বড়সড় পদ পেয়েছে বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মার্কস। নির্বাচনী প্রচারেও জো বাইডেনকে বিধে বর্ষীয়ান রিপাবলিকান নেতারই জয়ধ্বনি দিতে দেখা গিয়েছিল তাকে। কিন্তু এমন মার্কস ট্রাম্প বন্ধুত্বে চিল ধরাচ্ছে অভিবাসন। 2 শিবিরে সমর্থকদের মধ্যে শুরু হয়েছে বচসা। ফাটল ধরেছে মেঘা ক্যাম্পে, অর্থাৎ মেঘা, যেটা মেক আমেরিকা গ্রেট এগেইন প্রকল্পে। এটাই ছিল ট্রাম্পের স্লোগান, আর সেই স্লোগান একসঙ্গে তুলতে দেখা গিয়েছিল ট্রাম্প মার্কসকে। কিন্তু আমেরিকায় পালাবদলের পর আচমকাই 2 শিবিরে দ্বন্দ্বের পরিবেশ তৈরি হয়েছে। আর এই সংকটের সূচনা ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণের নিয়োগ ঘিরে। তাকে ক্ষমতাসীন হতে চলা ট্রাম্প প্রশাসনের কৃত্রিম বুদ্ধিমত্তা নীতির
নেতৃত্বের ভার দেওয়ার পর থেকে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। আসলে এর আগে তিনি সওয়াল করেছিলেন মেধাবী অভিবাসীদের গ্রিন কার্ড দেওয়ার ব্যাপারে, যাকে ঘিরে সোশ্যাল মিডিয়া শোরগোল পড়ে যায়। মার্কস বিবেক রামস্বামীরা এ নিয়ে বরাবরই ট্রাম্প ঘনিষ্ঠদের সঙ্গে ভিন্নমত। মার্কস নিজেও H-1B ভিসায় আমেরিকায় অভিবাসন গ্রহণ করেছিলেন। তার মতে, যদি আপনি চান আপনার টিম চ্যাম্পিয়ন হোক, তাহলে সেরা প্রতিভাদের নিয়োগ করতেই হবে। একই মত রামস্বামীরও। তার মতে, মার্কিন সংস্কৃতি বরাবরই মাঝারি প্রতিভারই বেশি কদর করে এসেছে। এই ধরনের মতামত ট্রাম্পের মনোভাবের একেবারেই বিপরীত। ফলে এ নিয়ে ক্রমই ফাটল ধরছে দুই শিবিরে। ট্রাম্প মসনদে বসার আগেই এই পরিস্থিতিতে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। শেষ পর্যন্ত অভিবাসন নিয়ে এই সংঘাত আরও বড় কোনো চেহারা ধারণ করে কিনা সেটাই দেখার বিষয়। আজারবাইজানের বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন। আজারবাইজানের বিমান ভূপাতিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘটনার 3 দিন পর মুখ খুললেন তিনি। শনিবার এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে ভুল করে বিমানটি ভূপাতিত হয়েছে, এজন্য ক্ষমাও চেয়েছেন পুতিন। বিবৃতিতে ক্রেমলিন বলছে, ঘটনার সময় গ্রোজনি, মোজদক ও ভ্লাদিস্ক ড্রোন হামলা চালাচ্ছিল ইউক্রেন। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই হামলা প্রতিহত করছিল। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, বিমান বিধ্বস্তের ঘটনাটি নিয়ে রাশিয়াকে অবশ্যই বিভ্রান্তি ছড়ানো বন্ধ করতে হবে। বিবিসি বলছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আগুনের কবলে পড়ে বিমানটি। এরপর সেটি চেচনিয়া অবতরণের চেষ্টা করছিল, তবে এটিকে কাস্পিয়ান সাগরের উপরে ঘুরতে বাধ্য করা হয়। গত বুধবার বড়দিনে আজারবাইজান এয়ারলাইন্সের এই বিমানটি বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাচ্ছিল, তবে এটি কাজাকিস্তানের আক্তাউরের কাছাকাছি স্থানে বিধ্বস্ত হয়। আজারবাইজান এয়ারলাইন্স ফ্লাইট J28243 বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনিতে নির্ধারিত রুট থেকে কয়েকশো মাইল দূরে কাস্পিয়ান সাগরের বিপরীত তীরে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি রাশিয়ার দক্ষিণাঞ্চলে যে এলাকা অতিক্রম করে এসেছিল, সেখানে ইউক্রেনের ড্রোন হামলা এড়াতে বেশ কয়েকবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে মস্কো। এ পর্যন্ত আজারবাইজানের বিমানে থাকা 67 জন যাত্রী ও ক্রুদের মধ্যে 38 জনের নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে অন্তত 16 জন রুশ নাগরিক ছিলেন। বিমানটি থেকে বেঁচে ফিরেছেন 29 জন। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ঘটনার তদন্ত সংশ্লিষ্ট আজারবাইজানের 4টি সূত্র রয়টার্সকে জানিয়েছিল। দেখতে দেখতে আমরা আরবিডি নিউজের সংবাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের যদি এই জাতীয় ভিডিওগুলো পছন্দ হয়, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।